কিরে আব্বা, তুই আব্বা আম্মার জন্য কোনো উপহার আনিসনি? ঈদের মধ্যেও খালি হাতেই চলে এলি। পায়রার কথায় লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বাড়ির সবগুলো মানুষের সামনে পায়রা আমাকে এমন একটা লজ্জাজনক কথা বলবে আমি ভাবতেও পারিনি। দুলাভাইয়ের তো চাকরি নেই পায়রা, তাই আপা হয়তো কিছু দিতে পারে নাই। চুপ থাক না তুই। সায়রার কথায় আরও বেশি লজ্জায় পড়ে গেলাম। এক পলক রেদওয়ানের দিকে তাকাতেই দেখলাম সেও মাথা নিচু করে আছে। ঈদে বাপের বাড়িতে এসে এত লজ্জাজনক পরিস্থিতিতে পড়ব ভাবতেই পারিনি। পায়রার স্বামী আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। এটা আমাকে আরও লজ্জায় ফেলে দিচ্ছে। এই বাড়ির বড় মেয়ে হয়ে বাবা মায়ের জন্য ঈদের উপহার আনতে পারিনি। ছোট দুই বোন মা বাবার জন্য হাত বোঝাই করে উপহার নিয়ে এসেছে। আমার স্বামীর চাকরি নেই, 6 মাস হলো। রেদওয়ানের চাকরি নেই। যেই কোম্পানিতে রেদওয়ান চাকরি করত, সরকার থেকে তা বন্ধ হয়ে গেছে, তাই রেদওয়ানের চাকরিটাও চলে গেল। রেদওয়ান চাকরি জোগাড়ের জন্য অনেক কষ্ট করে চাকরি পায়নি। এদেশে তো একবার চাকরি গেলে দ্বিতীয়বার চাকরি পেতে দম ফুরোতে হয়। রেদওয়ানের চাকরি যাওয়ার পরেই আমার 4-5টা বদলি যেতে শুরু করে। শাশুড়ির কথা শোনায়, ননদ কথা শোনায়, যারাও এখন আমারকে ছাড় দেয় না। প্রতিবেলায় খোঁটা দেওয়ার কথা তারা মোটেও ভুলে না। আগে যা সম্মান পেতাম তার ছিটে ফোঁটাও এখন পাই না। সব কিছুই মেনে নিয়েছি আমি। স্বামীর চাকরি না থাকলে এটা স্বাভাবিক। এখানে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু গতকাল আমার শাশুড়ি বলেছে, যেই ছেলে সংসারের একটাও টাকা খরচ করতে পারে না, সেই ছেলে বউকে নিয়ে যেন কুরবানি গোশত খেতে এ বাড়িতে না বসে। নিজের খরচ এর সাথে বউয়েরও খরচ। আমার ছেলেদের অন্ন ধ্বংস করছিস। আমার বাকি 2 ছেলে কি তোদের জন্য নিঃশেষ হয়ে যাবে নাকি? শাশুড়ি এই কথা খুব গায়ে লেগেছিল। ঈদের দিন শাশুড়ির কাছ থেকে এমন কথা শুনবো কখনো ভাবিনি। রেদওয়ান তার 2 ছেলের অন্ন ধ্বংস করছে। ঈদের সময় এত বড় কথা তার মনে খুব দাগ কেটেছে। কিন্তু আমার অস্ত্র বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ও বাড়িতে খোঁটা শুনে এসেছি স্বামীর চাকরি নেই বলে। কিন্তু স্বামীর চাকরি না থাকলে বাঙালি বধূদের যা করতে হয় তাই তো করেছি আমি। গাধার মতো কাজ করে তো পুষিয়ে দিচ্ছি। এতেও তাদের খুশি রাখতে পারিনি। নিয়তি আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। সারাদিনের ক্লান্তি শেষে গতকাল রাতে মাকে ফোন করেছিলাম। মায়ের কাছ থেকে শুনেছিলাম আমার ছোট 2 বোন বেড়াতে আসবে। খুব খুশি হয়েছিলাম, ভাবলাম বোনদের সাথে একসাথে বেড়াবো। এখানে তো তেমনও কোনো পাত্তা নেই আমার। কিছুদিন বোনদের সাথে বাবার বাড়িতে ঘুরে আসলে ভালো লাগবে, তাই রেদওয়ানের সাথে জিদ ধরে বাপের বাড়িতে চলে এসেছি। শাশুড়ি বহু নাক ছিটকিয়েছে, পাত্তা দেয়নি। নিয়তির কথা স্মরণ করতেই চোখে জল টইটম্বুর হয়ে গেল। এই বাড়িতে আমি সবার আগেই এসেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর একে একে পায়রা, তারপর সায়রা এসেছে। কিন্তু যে ভালো লেগেছে বোনদের দেখে বোঝাতে পারবো না। কিন্তু আসার পরে 2 বোন মা বাবার জন্য তাদের আনা উপহার মা বাবাকে দিচ্ছে। খুব দামি দামি উপহার এনেছে। বাবার জন্য পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি, টুপি, জুতা, আতর। মায়ের জন্য শাড়ি, ব্লাউজ, পেটিকোটের পিস, চুড়ি, জুতো, সবই ভালোই। উপহার দেওয়ার মাঝে পায়রা এমন একটা কথা বলল, লজ্জায় আর তাকাতে পারছি না। রেদওয়ানে খুব বিব্রত বোধ করছে, এটা বুঝতে পারলাম। এবারই বড় জামাই যে, নিশ্চয়ই এটা তার জন্য লজ্জাকর। আমরা দুজনেই লজ্জায় মাথা নিচু করে আছি। তোরা যা এনেছিস দে, ওদেরটা ওদের বুঝতে দে। বাবার ধমকের সুর। পায়রা বাবার কথা শুনে মুখ চালো। রেদওয়ান আস্তে উঠে বাহিরে চলে গেল। এখানে বসে লজ্জা পাওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম। আমি আর কিছু বললাম না। ওরা নিজেদের আনা উপহারগুলো বাবা মায়ের হাতে বুঝিয়ে দিল। তারপর সেখান থেকে নিজেদের ঘরে যেতেই দেখতে পেলাম পায়রার ননদ আমাদের ঘরে শুয়ে আছে। আমি দেখে পায়রা ননদকে বললাম, আপনি দরজায় কড়া দিয়ে প্রবেশ করলেন না কেন? স্বামী স্ত্রী ঘরে কেউ এভাবে প্রবেশ করে? ন্যূনতম ম্যানার্সও কি আপনার মাঝে নেই? ওনার কথা শুনে আমি অবাক হলাম। একে তো আমার ঘরে শুয়ে আছে, উল্টো আমাকেই কথা শোনাচ্ছে। রাগ হলো প্রচুর। বললাম, আমার রুমে আমি নক করে কেন আসব? আপনারা আমার রুমে কি করেন? তো আমি কখন বললাম যে এটা আমার রুম?
এখানে এখন আমাদের থাকতে দেওয়া হয়েছে, আর আপনি আমাদের সাথে এভাবে রাগ করে কথা বলছেন কেন? আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি, কোথায় আদর যত্ন করবেন, কিন্তু তা না, অপমান করছেন। মেহমানদের সাথে কেউ এমন ব্যবহার করে? ভাবিকে আগেই বলেছিলাম আমি আসবো না, জোর করে এনেছে এভাবে অপমান করার জন্য। আমি আর তার সাথে কথা বাড়লাম না, সেখান থেকে চলে আসলাম। উঠানে রেদওয়ানকে মামার সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখলাম। সেদিকে একবার নজর দিতে সোজা মায়ের ঘরে গেলাম। বললাম, আমাদের শোবার ঘরটায় পায়রার ননদ কী করছে? আমার কথায় মা চমকে উঠল। আমতা আমতা করে বললেন, এবার পায়রা ও ননদ ও জামাই নিয়ে বেড়াতে এসেছে। বাড়িতে তো ঘর 4টা, সায়রার ঘরে সায়রা আর ওর ঘরে ও। তোরটায় ওর ননদ, তাই তো? আমার ঘরে ওর ননদ কেন থাকবে? ওরা এখানে থাকলে আমরা কোথায় থাকব? মা আবার আমতা আমতা করতে শুরু করলেন। বললেন, তোরা আমাগো আগের পুরান ঘরটায় থাক, আমি সব গোছাই দিমু। আমি আর কি করতে পারমু ক মা? ভীষণ অবাক হলাম। মা আমাকে সেই পুরনো ঘরটায় থাকতে বলছেন, যেটার অর্ধেক টিনই ক্ষয় হয়ে গেছে। একদম নাজেহাল অবস্থা। তৎক্ষণাৎ দু চোখের জল টইটুম্বুর হয়ে গেল। মায়ের সাথে কথা না বাড়িয়ে লাভ নেই, কারণ মা কিছুই করবেন না, এটা বেশ বুঝতে পারছি। তাই উঠোনে রেদওয়ানের কাছে গেলাম। সে উঠোনের একপাশে দাঁড়িয়ে আছে। আমার মলিন মুখ দেখে রেদওয়ান বলল, কি হয়েছে আয়ু? এভাবে মুখ গোমড়া করে আছো কেন? আমি চোখ থেকে তৎক্ষণাৎ জল গড়িয়ে পড়ছে। বললাম, তোমাকে এখানে এনে খুব অসম্মানী করছি, তাই না? রেদওয়ান হাসল। বলল, বাড়িতেই বা কিসের সম্মান পাই আমি? ওর কথায় ভীষণ কষ্ট হলো আমার। বললাম, আমাদের এবার পুরনো ঘরটায় থাকতে হবে রেদওয়ান। রেদওয়ান বিস্মিত হলো, কিন্তু মুখে কিছুই বলল না। আমি বুঝতে পেরেও চুপ থাকলাম, কিছু বলার সাহস পেলাম না। ঘর থেকে জামা কাপড় ব্যাগটা নিয়ে পুরনো ঘরটার দিকে গেলাম। ঘরের এক কোণায় ছোট্ট একটা খাট, পাশে একটা টেবিল, তার উপরে এক জগ পানি, একটা গ্লাস। এপাশে একটা আলনা। রেদওয়ান ঘরে ঢুকেই জগ থেকে পানি নিয়ে পান করলো। তারপর ধপাস করে খাটের উপরে বসে পড়ল রেদওয়ান। মাথার উপর তাকিয়ে ফ্যানের সন্ধান করল সে। আয়ু, এখানে ফ্যান নেই? মাথা নাড়িয়ে না জানালাম। তারপর টেবিলের উপর থেকে হাত পাখা নিয়ে রেদওয়ানকে বাতাস করতে লাগলাম। সাথে সাথে নিজের চেহারার জলও বিসর্জন দিতে লাগলাম। এখানে এসেও একই পরিস্থিতিতে পড়ব ভাবতেই পারিনি আমি। নিয়তির পরিণতির কথা ভাবতে ভাবতে শরীর শিউরে উঠল আমার। হঠাৎই পায়রার চিৎকার চেঁচামেচি, ঘর থেকে বের হয়ে আসলাম। ব্যাগপত্র হাতে নিয়ে পায়রার মায়ের সাথে কথা বলছে। তার ননদের সাথে আমার ব্যবহার নিয়ে কী যেন বলছে ও। সাথে বাড়িতে থাকবে না ও বলছে। ওর ননদ, তার স্বামী এবং পায়রার স্বামী একপাশে দাঁড়িয়ে আছে। ওর ননদ আমাকে দেখে মুখ বেঁকিয়ে দিল। ভীষণ অবাক হলাম আমি। ওদের কাছে যেতেই পায়রা মাকে বলল, এই যে তোমার বড় মেয়ে চলে এসেছে, ওকে বলো এখনই আমার ননদের কাছে ক্ষমা চাইতে, না হলে আমি এক মুহূর্ত তোমাদের বাড়িতে থাকবো না। ওর এমন ব্যবহারে আমিও স্বপ্নেও আশা করতে পারিনি। ওর কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। দুর্ভাগ্য যখন আসে সব দিকেই আসে, আমারও তাই। চোখের পানি আর বাধা মানতে পারল না, তবুও আটকে রাখার চেষ্টা করছি। পায়রা আমার দোষের গান শোনাচ্ছে মায়ের কাছে। মা আমার দিকে অসহায়ের মতন তাকিয়ে পায়রাকে বারবার চুপ করানোর চেষ্টা করছে, কিন্তু পায়রা মানছে না। আগের পায়রার সাথে এই পায়রার কোনো মিল নেই। গতবার ঈদেও এই বাড়িতে এসেছিলাম, তখন সব কিছু ঠিকই ছিল, কারণ তখন আমার স্বামীর চাকরি ছিল, মোটা অঙ্কের বেতন ছিল। এখন তো আর এসব নেই, তাই আমাদের মূল্যায়নও নেই। পায়রার মুখের দিকে তাকিয়ে আমি দেখছি কি সেই নিষ্পাপ চেহারা, যে মেয়েটা আমার সামনে ছোট মুখ করে থাকতো। ওর মুখের দিকে তাকিয়ে ওকে আর কিছুই বলতে ইচ্ছা করছে না। আমার এই ছোট্ট মিষ্টি বোনটাকে আমি বকবো কী করে? বোনটা তো তাহলে অনেক কষ্ট পাবে। ভাবলাম ভুল করেছে, হয়তো একদিন সেও নিজে বুঝতে পারবে। তাই ওকে বললাম, তোর ননদ যে বিষয়টা এত দূর গড়াবে আমি বুঝতে পারিনি পায়রা। আমারই ভুল হয়েছে। তোরা থেকে যা, চলে গেলে মা বাবা দুজনেই মন খারাপ করবে। মা অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি মাথা নিচু করে চোখের জল মোছার চেষ্টা করছি। মা ধমকের সুরে পায়রাকে বলল,
তুই তোর বড় বোনের সাথে এমন করতে পারলি পায়রা? পায়রা মুখ ব্যাংচালো, বলল, বড় তো কি হয়েছে, ভুল করলে সবাই ক্ষমা চাইতে হয়। ভীষণ আশ্চর্য হলাম, তবুও চুপ করে রইলাম। ভাগ্য আর আমার সহায় নয়। পায়রা চুপ হয়ে গেল, কিন্তু পায়রা দমে গেলেও পায়রা ননদ তৎক্ষণাৎ বলল, আপনি আপনার কথা দিয়ে কি বোঝাতে চাইছেন? আমার জন্য সব হয়েছে। দেখেছো ভাবি, তোমার বোন কি বলেছে, এই জন্য এই বাড়িতে আসতে চাইছি না। পায়রাকে উস্কে দিয়ে ওর ননদ এবার মজা বেশ খুশি বোধ হয়। পায়রা আমাকে আরও কিছু কথা শুনিয়ে দিয়ে ওর ঘরে চলে গেল। মামির ডাকে মা রান্নাঘরে গেলেন। আমি একা উঠোনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলাম। শাড়ির আঁচলটা দিয়ে চোখের জল মুছে রেদনের কাছে যাওয়ার জন্য অগ্রসর হলাম। ও ঘরে একা একা কী করছে কে জানে। দেখলাম রেদওয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে ঘরে চলে গেলাম। রেদনও আসলো। চোখের জল আটকাতে পারছি না। রেদন আমার দিকে তাকিয়ে থাকায় কাঁদতেও পারছি না। আয়ু, রেদনের ডাকিয়ে হুম শব্দ করলাম। এত বড় অপমানটা সহজেই হজম করে নিলে? ওর কথায় হাসার চেষ্টা করলাম। বললাম, পায়রা তো বাচ্চা মানুষ, সেদিনের মেয়ে সে, ভুল করেছে, এতদিন বুঝতে পারবে একদিন। আমি তো বড় মাফ করে দিয়েছি। তাই বলে নিজে, জানো ছোটোবেলায় যখন বাবা আমাদেরকে মেলায় নিয়ে যেত, তখন না পায়রা সব সময় একটা না একটা কিছুর জন্য জেদ ধরতো। বাবা রাগ করতো খুব, কিন্তু আমি ওর জেদগুলো পূরণ করতাম। সব সময় তো ওর জেদ পূরণ করে এসেছি। আজও একটা জেদ ধরেছে, তাই পূরণ না করতে পারি বলো? তুমি সেই জেদের সাথে এই জেদ তুলনা করছো? পাগল হলে নাকি? থাক না, যা গেছে তা তো গেছেই। এমনটা করে যদি ও খুশি থাকতে পারে, তাহলে থাকুক। রেদন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলল না। আমিও চুপটি করেই বসে রইলাম। কিছুক্ষণ পর রান্নাঘরে গেলাম। মা রান্না করছেন, পাশের মামি বসে আছে। আমাকে দেখে মা বললেন, কিছু লাগবে তোর? আমি ছোট্ট আওয়াজে বললাম, না। এরপর পাশেই একটা মোড়া পেতে বসে পড়লাম। মায়ের দু একটা টুকটাক কাজ করতে লাগলাম। মা আমার দিকে তাকিয়ে আছেন। মাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? আয়রা, তোর এত ধৈর্য আসলে কবে থেকে? মায়ের চোখে পানি। আমি হাসলাম, কিছু বললাম না। মা বললেন, তোর এবার অনেক কষ্ট হয়েছে তাই না? কিসের কষ্ট হবে? সব দিক দিয়েই তো। পায়রার ব্যবহারে অনেক কষ্ট পাইছস তাই না? না। আমার সংসারটা কেমন জানি এলোমেলো হয়ে গেল রে মা। আমি কিছুই বুঝতেছি না, এগুলা কি হইতেছে আমার বাড়িতে। আমি চুপচাপ থাকলাম। পাশ থেকে মামি বলল, আরে তুমি কোনো চিন্তা করো না আপা, ওরা বোনেরা মুখ কালাকালি করবে, আবার ওরাই ঠিক হয়ে যাবে। টেনশন করো না তো। আমাদের কথার মাঝেই পায়রা এসে মাকে ডেকে নিয়ে গেল। আমি আমার মতো কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর রেদওয়ান আমাকে ডাকলো, তাকে গোসলের জন্য লুঙ্গি দিতে। নামাজে দেরি হয়ে যাচ্ছে। আমি ঘরে গিয়ে লুঙ্গি বের করে রাখলাম। এরপর নিজের একটা শাড়ি বের করে নিজেও গোসলটা সেরে নিলাম। রেদওয়ান নামাজ থেকে আসতেই জামাইদের খাবার দিতে রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। কিন্তু পায়রার ঘর থেকে পায়রার জামাইয়ের কণ্ঠ শুনলাম। তিনি বলছেন, রোস্টটা দারুণ টেস্ট হয়েছে। চরম অবাক হলাম। আমার স্বামীকে রেখেই ওরা খেতে বসেছে। মাকে দেখলাম ঘোমটা মুখে করে পায়রার ঘর থেকে বের হচ্ছে। আমাকে দেখে অসহায়ের মতন বলল। তখন পায়রা ডাক দিয়া কইছে ওর জামাইরে খাবার দেওয়ার জন্য। সায়রার জামাই ওর নাকি প্রচুর খিদে লাগছে, তাই সেও বসে পড়ছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ সেখান থেকে রান্নাঘরে চলে গেলাম। রেদনের জন্য খাবার বেড়ে আমাদের ঘরে নিয়ে আসলাম। রেদন শুয়েছিল, খাবার দেখে উঠে বসলো, বলল, এখানে একা খাবার দিচ্ছ কেন? শাহেদ, মাহবুব, ওদের সাথে দাও, ওরা কি মনে করবে বলো? নিয়ে যাও খাবার, আমি পরে ওদের সাথে খাবো। মানুষটার কথা শুনে ভীষণ কষ্ট হচ্ছে। এই মানুষটাকে কি করে বলি যে যাদের অপেক্ষায় আছে তারা তাকে রেখেই বুড়িবোধ সেরে ফেলেছে। আমি নির্বাক। খাবার খাটের উপর রেখে বললাম, তুমি খাওয়া শুরু করো। সে আবারও নাকচ করে দিল। এবার কেন জানি মেজাজটা বিগড়ে গেল। বললাম, যারা তোমার কথা একবারও ভাবলো না, তাদের কথা তুমি ভাবছো কেন বলো তো? ওরা তোমাকে রেখেই খেয়েছে, তুমি এবার খাও। রেদওয়ান কিছুক্ষণ হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। এরপর নিঃশব্দে খাবারের প্লেটে হাত দিল।
আমিও চুপচাপ খাওয়ার খেতে লাগলাম। খাওয়ার সময় আর একটা কথাও হলো না আমাদের মধ্যে। হয়তো সে কষ্ট পেয়েছে প্রচুর। বাবা ফিরলেন বিকেলে। আমাদের নানা বাড়িতে গিয়েছিল বাবা। সেখানে জমি সংক্রান্ত কিছু একটা কাগজপত্র ঠিক করতে গিয়েছিলেন। এসেই বাবা আমার খোঁজ করলেন। আমি বাবার কাছে গেলাম। বাবা আমার হাতে 2টো প্যাকেট দিয়ে বলল ঘরে নিয়ে যেতে। বলল প্যাকেট 2টো ঘরে নিয়ে খুলবি। আমি তাই করলাম। ঘরে আসার সময় পায়রা ননদকে বলতে শুনলাম, দেওয়ার মুরুদ নেই, কিন্তু নেওয়ার মুরুদ তো ভালোই আছে। বুঝতে পারলাম কথাটা আমার বলেছে, কিন্তু কেন বলেছে তা স্পষ্ট নয়। ঘরে নিয়ে প্যাকেটটা খুলতেই দেখি পাঞ্জাবি লুঙ্গি আর একটা শাড়ি পেলাম। এবার পায়রা ননদের কথাটা বুঝতে পারলাম। কান্না আসছে প্রচুর। রেদন পাশেই বসে আছে। বলল, কাঁদছো কেন তুমি? প্রচুর রাগ হলো। বললাম, কাঁদছি তো তোমার জন্যই। কি দরকার ছিল নিজের টাকা অন্যকে দিয়ে এত মহান সাজার? তোমার জন্যই আজকে আমার এসব শোনা লাগতেছে। আরও মহৎ সাজো। এখন তারা দেখতেছে না তোমায় ভালো করে। আমি কান্নায় ভেঙে পড়লাম। রেদওয়ান আমার আর কথা পারল না। নিশ্চুপভাবে আমার পাশে কিছুক্ষণ বসে থাকলো। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না ওকে। এমনিতেই শরীরে রাগ আছে। সন্ধ্যা কাটলো, রাত হলো। রেদওয়ান এখনও বাড়ি ফিরছে না। বাবা 2বার এসে ওর কথা জিজ্ঞেস করে গেছে। মায়ের ফোন করেছি, কিন্তু মোবাইল বন্ধ। এখন চিন্তা হচ্ছে অনেক। এত রাত হয়ে গেল এখনও বাড়ি ফিরল না। তাহলে সে গেল কোথায়? বিকেলে কি অনেক বলে ফেলেছি? সে যা করেছি বেশ করেছি। তার তো কোনো কিছুই কমতি ছিল না। ভালো চাকরি ছিল, সাথে মোটা অঙ্কের বেতন। সংসার চালিয়ে ভেজায় আয় পড়ত, কিন্তু নিজের উপার্জনে নিজের জমানো টাকা ছোট 2 ভাইকে বিদেশ পাঠিয়েছে। নিজের কাঁধে ভর করে এতদিন সংসারটা চালিয়েছে। আর যখন চাকরি চলে গেল, তখন তার সহায় কেউই হলো না। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। এটা বলাটা কি আমার অপরাধ হয়েছে নাকি? বেশ করেছি বলেছি। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রেদওয়ান আসলো। এসেই আমাকে বলল, গ্রামের প্রাইমারি স্কুলে নাকি শিক্ষক নিয়োগ দিয়েছে দেখলাম। হেড স্যারের সাথে কথা বলেছি। আগামীকাল বাড়ি গিয়ে সিভি নিয়ে আসবো, যদি চাকরিটা হয় আর কি। এখানে চাকরি হলে থাকবে কোথায়? দেখি বাসায় ভাড়া করে থাকবো। আগে তো হোক। ভীষণ কষ্ট হলো। নিশ্চয়ই মানুষটা আমার কথায় কষ্ট পেয়েছে, তাই হয়তো আবার বের হয়ে চাকরির খোঁজে। আমি আর কিছু বললাম না। যদি চাকরি হয় তবে ভালোই হবে। আমাদের দুজনে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো। রাতের খাবারও পায়রা তার রুমে নিয়েই খেলো। শাহেদ, বাবা আর রেদওয়ান একসাথে খেয়েছে। রাতে খাওয়ার শেষে বিছানায় গড়াগড়ি দিলাম। চোখে ঘুম এসে গিয়েছে প্রায় প্রচণ্ড, কিন্তু হঠাৎই শুরু হলো বৃষ্টি। টিনের চালের ফুটো দিয়ে অংশ দিয়ে পানি গড়িয়ে ভিতরে আসছে। বিছানা সহ পায়ের দিকের অংশটা ভিজে যাচ্ছে। বিছানা সহ রেদওয়ান উঠে বসে কিছুক্ষণ বসে রইল। চোখের ঘুম কাটেনি বোধ হয়। আমি বিছানা গোটানোর চেষ্টা করলাম। রেদওয়ান চোখ মুছে বলল, আমার লুঙ্গি ভিজে কেন? আমি কি বিছানায়? তার এমন কথায় প্রচুর রাগ হচ্ছে। দাঁতে দাঁত চেপে বললাম, উপরে দেখো। রেদওয়ান উপর দিকে তাকালো। চালে ফুটো দিয়ে পানি পড়ছে। সেও উঠে আমার সাথে বিছানা সরানোর চেষ্টা করছে। চাদরটা উঠিয়ে তোশক মুড়িয়ে একপাশে রাখলাম। চালের কোনো অংশ দিয়ে পানি পড়ছে দেখার চেষ্টা করছে রেদওয়ান। এরপর আমাকে বলল, আয়ু, বড় সাইজের কোনো পলিথিন হবে? নিয়ে এসো যাও, তাহলে পানি আটকানো যাবে। আর যেই বৃষ্টি শুরু হয়েছে তা মনে হয় তাড়াতাড়ি থামবে না। পলিথিন তো এখানে নেই, তাহলে তো মায়ের কাছে যেতে হবে। তবে তাই যাও, দাঁড়িয়ে আছো কেন? সব ভিজে একাকার হয়ে যাচ্ছে দেখছো। আমি কিছু না বলে মায়ের ঘরের দিকে গেলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মায়ের ঘরের সামনে যেতেই মা বাবাকে বারান্দায় দেখলাম। তারাও কাঁথা বালিশ সরাচ্ছে। কি আশ্চর্য! মা বাবা বারান্দায় ঘুমিয়েছে। তাহলে কি মামা মামি যায়নি? আমি মায়ের কাছে যেতেই মা বলল, কি হয়েছে আয়রা? তোগো ঘরে কি পানি পড়তেছে? খাড়া, আমি পলি নিয়ে আইতেছি। মা বিছানা সরাতে সরাতে বাবাকে বললেন, আপনি বিছানা সরান, আমি ওকে পলিথিন দিই। তারপর মা ঘরের দরজা ধাক্কা দিলেন। 2-3 বার ধাক্কাধাক্কির পর মামি দরজা খুলল।
ঘুমে জড়ানো চোখে বলল, এত রাইতে দরজা ধাক্কাটাক্কি করতেছো কেন? ঘুমাইতে দিতেন না নাকি? পলিনি মুসুরমা, আয়রার ঘরে পানি যাইতেছে। মামি বিরক্ত হলেন প্রচুর। মা ঘর থেকে পলিথিন নিয়ে আমায় দিলেন। আমি সেটা নিয়ে দ্রুত গড়ে গেলাম, রেদওয়ানকে দিলাম। সে কিভাবে যেন সেটাকে চালের সাথে এক করে দিল। এরপর খাটে বসতে বসতে বলল, লুঙ্গি দাও তো আয়ু, এটা পুরোই ভিজে গেছে। ওকে অন্য একটা লুঙ্গি দিয়ে ভাবলাম মা বাবার ঘরে যাব। তারা এই বারান্দায় থাকলে তো পুরোই ভিজে যাবে। রেদওয়ানকে কিছু না বলে আবার মা বাবার ঘরে গেলাম। বিছানা গুছিয়ে একপাশে দুজনে বসে আছে। আমি অন্য কারো কোনো শব্দ পাচ্ছি না। সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে বোধ হয়। অনেকটাই ভিজে গেছে তারা। আমার নিজের অবস্থাও চুপচুপে। মা বাবার কাছে যেতেই বলল, বাবা ঘরে চলো, এখানে থাকলে ভিজে অসুখ করবে। মা বাবা একে অপরের দিকে তাকালেন। দুজনেই ইতস্ত করতে বোধ করলেন। বাবা তো ভাবনার সাগরে ডুবে গেছেন। আমি আবার বললাম, কি ভাবছো? জলদি চলো, ভিজে কি অবস্থা হয়েছে দেখেছ? বলেই বাবা মাকে টেনে ঘরে নিয়ে আসলাম। রেদওয়ানকে সব বলে আবার মামির কাছে গেলাম। ওই ঘর থেকে বাবা মায়ের জন্য শুকনো কাপড় আনতে। কয়েকবার ধাক্কা দেওয়ার পর মামি সাড়া পেলাম না। এরপর জোরে ধাক্কা দিয়ে মামিকে ডাকলাম। মামি বিরক্তি নিয়ে দরজা খুলতে খুলতে বলল, বারবার এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? মাইন ছেড়ে ঘুমাইতে দিবা না? তোকে জ্বালায় কি এই বাড়িতে কেউ টিকতে পারবো না? তুই তো মস্ত বড় একটা আপদ। ভীষণ অবাক হলাম। মামির এই ব্যবহারের প্রত্যাশা করিনি। তার চেয়ে বড় কথা, আমার বাবা বাড়িতে এসে সে আমার সাথে এইভাবে কথা বলছে। রাগ হলো প্রচুর। বললাম, বাহিরে বৃষ্টি হচ্ছে, তা দেখতে পাচ্ছ না মামি? এই বৃষ্টিতে মা বাবার বারান্দায় বসে ভিজে একাকার হয়ে গেছে। আর তুমি ঘুমানোর চিন্তা করছো? কেমন মানুষ তুমি? যাদের কাছে থাকছো তাদের প্রতি এই সহমর্মিতা নেই তোমার? বলেই দ্রুত ঘরে ঢুকলাম এবং ড্রয়ার থেকে মায়ের শাড়ি, বাবার জন্য লুঙ্গি গেঞ্জি নিব বলে। মামি আমার পিছনে পিছনে আসতে আসতে বলল, কি আমাকে এত বড় কথা শোনালি তুই? এই বাড়িতে দুদিনের জন্য বেড়াতে আসছি আর তুই? মামির আগে কথা বলতে পারছিল না, তবুও রাগ সংযত করে বলল, তুই আমাকে সহমর্মিতা শেখাতে এসেছিস? আগে নিজে শিখ এটা। তোর জামাইয়ের চাকরি আছে, খাস তো বাপের ঘাড়ের উপরে বৈশা। খাস আবার পকেটে পকেট কি জানি নেস, দেখলাম তো বিকেলে। আমি তো চলেই যাবো, নিজে আগে শিখ। মামির কথায় চোখ বড় হয়ে গেল। এইভাবে কথা বলবে আশা করিনি। কাপা কণ্ঠে বললাম, আমি কি এখানে থাকতে এসেছি? আমিও তো বেড়াইতে এসেছি। বাবা মায়ের ঘাড়ে কোথায় খেতে আসলাম? মামি দ্বিগুণ উত্তেজনা নিয়ে বলল, শ্বশুর বাড়িতে তো মাইনসের ঘাড়ে বৈশা খাস, ছোটো ছোটো দেবরগুলারে ভাঙ্গাইয়া খাস, সবাইরে তো ভালোই নাজেহাল করতে শিখেছস, আবার বড় গলায় কথা কস, শরম করে না তোর? মামির কথায় লজ্জায় অপমানে মিশে গেলাম। কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। মামি বিড়বিড় করে আরও কী যেন বলছিল। চোখের পানি আটকে ঘরে এসে মাকে শাড়ি, বাবাকে লুঙ্গি দিলাম। তারপর নিজের জামা কাপড় বদলে নিলাম। মামির সাথে ঘটে যাওয়া ঘটনা কাউকে কিছুই বুঝতে দিলাম না। খাটে কাঁথা বিছিয়ে উপরে চাদরটা দিয়ে মা বাবাকে খাটে বসতে বললাম। বাকি রাতটা নির্ঘুমই কাটতে হলো। ভোরের দিকে বৃষ্টি কমে গেল। ফজরে আজান দিতেই বাবা আর রেদন মসজিদের দিকে গেল। আমি আর মা নামাজটা পড়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম। রাতে ঘুম হয়নি। এক ঘুমে 8টা বেজে গেল। উঠে দেখলাম পাশে নেই মা। রেদওয়ানও এখনও আসেনি। আড়মোড় ভেঙে চুলের খোপা করে ঘর থেকে বের হলাম। বাড়িতে এখনও কেউ ওঠেনি, কারো সারা শব্দ পাচ্ছি না। পুরো উঠোন কাদামাটি আর গাছের পাতায় ভরে আছে। ঝাড়ুটা হাতে নিয়ে উঠোনটা ঝাড়ু দিতে গেলাম কোনো মতে। কাদার কারণে ঝাড়ু দেওয়াটাও যাচ্ছে না। তারপরও রান্নাঘরে গিয়ে দেখি মা আলু কাটছে আর কান্না করছে। কিছু বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, মা কাঁদছো কেন? মা আমাকে দেখে দ্রুত চোখের পানি মুছে ফেললেন। তারপর বললেন, না কাঁদছি না। মিথ্যা বলো না, বলছো কাঁদছো কেন? এমনিতেই। আমায় বলবে না কেউ তোমায় কিছু বলেছে কি না? মা চুপ করে বসে রইল। হঠাৎই বললেন, কাল রাইতে তোর মামি লগে তোর কথা কাটাকাটি হইছে, তাই না? বুঝতে পারলাম মামি হয়তো মাকে কিছু বলেছে। নিশ্চয়ই মা খুব বকাবকি করেছে। ভীষণ কষ্ট হলো। আমার জন্য আমার মাকে কেউ কিছু বলুক, আমি তা চাই না। আমি অস্থির হয়ে বললাম, এই জন্যই মামি তোমাকে বকেছে মা?
আমায় মাফ করো মা, আমার জন্য তোমার কত কথা শুনতে হলো। আমি এখনই মামির কাছে মাপ চেয়ে আসছি। মা আমার দিকে কেমন যেন করে তাকালো। আমি মামির কাছে যেতে নিলাম, মা আমার হাত ধরে থামিয়ে দিল। মায়ের পাশে আমাকে বসিয়ে দিল। তারপর বললেন, তোর মামি গেছে গা, আমি যাইতে কইছি, তোরে অনেক কথা শোনাইছি হাতে, তাই তারে বলছি বাড়িতে চলে যাইতে। চলবে।